সুপ্রভাত ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? বাহ, আমিও খুব ভালো আছি। আচ্ছা, আজকে আমি তোমাদেরকে একটা নতুন জিনিস আরেকবার শুরু করছি। সুপ্রভাত ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? বাহ, ভালো আছো? আমিও খুব ভালো আছি। আচ্ছা রমেশ, তুমি বলো তো, তুমি আজকে কি খেয়ে এসছো? কি, ভাত? বাহ, খুব ভালো। প্রিয়া, তুমি কি খেয়ে এসছো? মুড়ি? বাহ, খুব ভালো, মুড়ি খেয়ে এসছো। আচ্ছা প্রিয়া, তুমি বলো তো, এই ভাত আর মুড়ি আমরা কোথা থেকে পাই? কি, চাল থেকে, তাই তো? আর এই চাল কোথা থেকে পাওয়া যায় জানো? এই চাল পাওয়া যায় ধান থেকে। আর ধান হয় কোথা থেকে? ধান গাছ থেকে। ধান গাছ থেকে পাওয়া যায়। আচ্ছা, আমরা তো যে খাবারগুলো খাচ্ছি সব আমরা কোথা থেকে পাচ্ছি? গাছেদের কাছ থেকে। আবার আমরা কি মাছ, ডিম, দুধ এগুলোও খাই। এগুলো কিন্তু আমরা কার কাছ থেকে পাই? প্রাণীদের কাছ থেকে। কিন্তু প্রাণীদের কাছ থেকে পেলেও প্রাণীরা কিন্তু কি হয়? গাছেদের কাছ থেকে খাবার গ্রহণ করে। আমরা সরাসরি বা ঘুরপথে যদি খাবারগুলো পাই, সেগুলো কিন্তু আমরা কাদের কাছ থেকে পাচ্ছি? গাছেদের কাছ থেকে। কিন্তু গাছেদের কাছ থেকে আমরা খাবার পাচ্ছি, কিন্তু গাছেরা কোথা থেকে খাবার পায় জানো? কোথা থেকে? কি, মাটি থেকে। হ্যাঁ, মাটি থেকে ঠিক খাবার পায় না, তবে গাছ তার খাবার তৈরি করার কিছু উপাদান পায়। আমরা কি, আমরা খাবারগুলো গাছের থেকে পাচ্ছি, কিন্তু গাছ কিন্তু নিজের খাবার নিজে তৈরি করে নিতে পারে, আমরা কিন্তু পারি না। আচ্ছা, আমাদের যেমন কি হয়, খাবার আমরা ভাত খাই, ভাতের সাথে সবজি খাই, তরকারি খাই, এগুলো কি হয়? আমাদেরকে বানিয়ে নিতে হয়। কি বানানোর জন্য কিছু কিছু উপকরণ লাগে। গাছেরও কিন্তু সেরকম খাবার তৈরি করার জন্য কিছু উপকরণের প্রয়োজন হয়। কি কি উপকরণ লাগে তোমরা কি জানো? তোমরা তো জানো না, আজ আমি সেগুলো তোমাদের বলে দেব। দেখো, গাছের কিন্তু প্রথমেই খাবার তৈরির জন্য সূর্যের আলোর প্রয়োজন হয়। কিসের প্রয়োজন হয়? সূর্যের আলো। আর তার সঙ্গে কি লাগে জানো? বাতাস থেকে। আমরা কি করি? শ্বাস প্রশ্বাসের সময় কি হয়? আমরা কার্বন ডাইঅক্সাইড গ্যাস ছেড়ে দিই আর অক্সিজেন গ্যাসটা গ্রহণ করি। সেই যে আমরা কার্বন ডাইঅক্সাইড গ্যাস ছেড়ে দিচ্ছি, সেই গ্যাস কিন্তু গাছ এই সূর্যের আলো এবং সেই বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস কিন্তু নেয়। তাহলে এক নম্বর আমি উপকরণ কি বলেছি? সূর্যের আলো। আর 2 নম্বর কি বললাম? বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড। এই দেখো, আমি এখানে একটা গাছের ছবি আঁকছি, দেখো তোমরা। তাহলে কি বললাম? বাতাস থেকে একটা গ্যাস নেই, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। আর এই যে এখানে মাটি থাকে, এই মাটি থেকে কি হয়? আমরা তো গাছে জল দিই, সেই জল এর সাহায্যে কিন্তু গাছ খাবার তৈরি করে। আরেকবার দেখো তোমরা, তাহলে কি বললাম? 1 নম্বর উপকরণ কি লাগে? সূর্যের আলো। 2 নম্বর কি নেয়? এই বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড নেয় এবং জল। এর সাহায্যে গাছ কি করে? তার এই সবুজ পাতায়, শুধু পাতাই নয়, গাছ কিন্তু তার মানে শরীরে পুরো সবুজ অংশে কিন্তু খাবার তৈরি করে। এবং সেই খাবারটা তৈরি করার সময় গাছ কিন্তু একটা গ্যাস কি করে জানো? তৈরি করে। সেই গ্যাসটা হচ্ছে অক্সিজেন। কি গ্যাস? অক্সিজেন, যেটা আমরা কি করি? গ্রহণ করি। এই অক্সিজেন গ্যাস গ্রহণ করে আমরা শ্বাস প্রশ্বাসের সময় কি করি? নি। এই অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারি না। এছাড়াও কি করে? গাছ কিন্তু যে খাবারটা তৈরি করলো, সেটা গাছ নিজে কিছুটা ব্যবহার করে এবং বাকিটা কিন্তু তার শরীরে জমা রেখে দেয়। এই জমা রাখা খাবারটাই কিন্তু আমরা যখন তাকে, সেই উদ্ভিদটাকে বা গাছটাকে খাবার হিসেবে গ্রহণ করি, তখন কিন্তু সেটা আমাদের শরীরে আসে এবং সেই শক্তিটা আমরা পাই। আসলে সেই শক্তিটা কিন্তু কোথা থেকে আসে বলতো? সূর্য থেকে। সূর্য থেকে শক্তি কিন্তু গাছের খাবারের মধ্যে জমা থাকে এবং সেই শক্তি আমরা তখন ব্যবহার করি। আর এই পুরো প্রক্রিয়াটাকে কি বলে জানো? এই গাছ যে খাবার তৈরি করছে, এই প্রক্রিয়াটাকে বলে সালোক সংশ্লেষ। কি বলে? সালোক সংশ্লেষ। আচ্ছা প্রিয়া, তুমি আরেকবার বলো তো, গাছ তাহলে খাবার তৈরি করার সময় কি কি উপকরণ নিচ্ছে? কি কি নিচ্ছে? কি, সূর্যের আলো, তাই তো? হ্যাঁ, সূর্যের আলো
আর কি নিচ্ছে? বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিচ্ছে, জল নিচ্ছে, মাটি থেকে আর কিছু উপাদান নিচ্ছে, এই নিয়ে কিন্তু গাছ খাবার তৈরি করছে। গাছ কোথায় খাবার তৈরি করছে? তার শরীরের সবুজ অংশে, পাতায়। বেশিরভাগ কিন্তু আমাদের কি হয়, খাবার তৈরি করি আমরা রান্নাঘরে। গাছও কিন্তু, একটা গাছের কিন্তু রান্নাঘর আছে, সেটা হচ্ছে কি পাতা। এই গাছের পাতাটাকে বলা হয় রান্নাঘর, এবং এই রান্নাঘরে সে তার খাবার তৈরি করে। স্পিডে বলছো না, স্পিড হয়ে যাচ্ছে। স্পিডে বলবে না, এত স্পিডে যায় কেউ? বুঝা বলার মতো টেকনিক করো। গাছের খাবার তৈরি তুমি বলছো, খাবার তৈরি করতে গেলে আমাদের যেমন চাল, ডাল, কাঠ লাগে, আগুন ইত্যাদি লাগে বা প্রয়োজন হয়, সেরকম গাছের খাবার তৈরি করতে গেলে কি কি লাগে বা কি কি প্রয়োজন? আলো প্রয়োজন, বাতাস প্রয়োজন, আর জলের প্রয়োজন। তাহলে উপকরণগুলো কি কি? আলো, বাতাস আর জল। তাহলে আলো কোথা থেকে পায়? অনেক তো আলো আছে, সে আলোর মধ্যে কোন আলোটা গ্রহণ করে? তাহলে দেখো, উপকরণ আলো, বাতাস, জল। এবার দেখো উৎস, মানে কোথা থেকে পায়? উৎস এত আলোর মধ্যে দেখো সূর্য আলো বা সূর্যালোক। তাহলে বাতাস, এখানটা আমরা পাচ্ছি পরিবেশ থেকে বাতাস পেয়ে যাচ্ছে। আর হচ্ছে জল, তাহলে উৎস হলো। এবার এরা এগুলো কিভাবে সংগ্রহ করে? সংগ্রহের পদ্ধতি, আলো, পাতা বা কোনো কোনো কাণ্ড, বাতাস সেটাও পাতা, আর জলটা কোথা থেকে সংগ্রহ করে? সেটা হলো মাটি থেকে বা সরাসরি, সেটা বৃষ্টির জল বা মাটিতে যে জল থাকে সেটা শেকড়ের মাধ্যমে সংগ্রহ করে। তাহলে কখনো কাণ্ড থেকে বা কখনো শেকড়ের মাধ্যমে, কখনো পাতার মাধ্যমে এরা এই উপকরণগুলো সংগ্রহ করে। এবার হচ্ছে প্রক্রিয়া, আলো, বাতাস থেকে অক্সিজেন, এই কার্বন ডাইঅক্সাইড আর জল, এই তিনটে মিলে দেখো খাবার। ঠিক আছে। সবুজ, এই সবুজ অংশে গাছের খাবার তৈরি হয়। গাছের তো পুরোটা সবুজ থাকে, তো সবুজ অংশে মানে পুরোটাতেই করে, সবুজ মানে পাতাতে বেশি করে, কিন্তু সবুজ অংশে তো কিছু কিছু তৈরি হয়। সবুজ অংশে খাবার তৈরি হয়। হ্যাঁ স্যার। আর এটা পড়াতে গেলে হ্যাঁ তৈরি হয়, যেখানে ক্লোরোফিল থাকবে সেখানে খাবার তৈরি হয়। কম হয় আর কি, পাতাই বেশি হয়। ঠিক আছে, নেক্সট এসো। কত স্পিডে বলবো না একদম। ঠিক আছে স্যার। সুপ্রভাত ছোট্ট বন্ধুরা, তোমরা সকলে ভালো আছো তো? হ্যাঁ, আমিও খুবই ভালো আছি। আগের দিনে তো তোমাদেরকে আমি একটা গদ্য পড়িয়েছিলাম, সকলের ভালো লেগেছে। আজকেও আমি তোমাদের একটা মজার ছড়া বলবো। সেই ছড়াতে থাকবে একটা অদ্ভুত মানুষ। তোমরা সকলেই মজা পাবে, আর আমিও তোমাদের সঙ্গে অনেক মজা পাবো। তাহলে আজকে আমি যে ছড়াটা পড়াবো, সেই ছড়াটার নাম আমি আজকে তোমাদের আগে বলছি। তোমরা বলবে আমার সঙ্গে সঙ্গে আমি কি লিখছি। দেখো কি লিখলাম। দেখো কি লিখেছি বলো। ময়ের রস্যু, দন্ত নয়ের রশ্মি, রয় আকার, ম কি হয়? মুনিরাম। ঠিক বলেছো। তারপরে লিখছি দেখো, বলো কে বলতে পারবে কি লিখেছি? ময়ের রস্যু, দন্ত নয় হসন্ত, দন্ত শয় রশ্মি, কি হয়? মুন্সি। তাহলে আজকে ছড়ার নাম কি বলো তো? মুনিরাম মুন্সি। আমি আগে বলে দিচ্ছি তোমাদেরকে, তারপর তোমরা আমার সঙ্গে সঙ্গে বলবে। খুব সুন্দর করে বলবে, কিন্তু সবাই মজা করে করে বলবে। বলো আমার সঙ্গে সবাই, বলো। মুনিরাম মুন্সি, কোমরেতে ঘুনসি, নাক দিয়ে শাক খায়, কনুয়ের ধাক্কায়, ঢিপি ভেঙে উই ধরে, মই দিয়ে সই করে, যত হেঁটে চলে সে তত বেটে হয় সে, যত হেঁটে চলে সে তত বেটে হয় সে।
তাহলে আরেকবার আমি বলে দিচ্ছি, আমার সঙ্গে সঙ্গে কিন্তু সবাই বলবে। কি বললাম প্রথমে? মুনিরাম মুন্সি। কেন আমি এরকম করলাম বলতো? মুনিরামের কিন্তু ইয়াব বড় বড় গোপ। কি ছিল? ইয়াব বড় বড় গোপ, তার জন্য বললাম মুনিরাম মুন্সি। তারপরে আছে কোমরেতে ঘুনসি। এই যে আমরা একটা নতুন শব্দ পেলাম, কি পেলাম বলতো নতুন শব্দটা? ঘুনসি। কি? ঘুনসি মানে তোমরা কেউ কি বলতে পারবে? ঘুনসি মানে কি বলতে পারবে না? ঠিক আছে, আমি বলে দিচ্ছি তোমাদেরকে। ঘুনসি হলো কোমরে বাঁধার একটা কাপড়। কি বললাম? কোমরে বাঁধার একটা কাপড়। তারপরে কি বলেছে বলতো? নাক দিয়ে শাক খায়। কি গো, তোমরা সবাই নাক দিয়ে শাক খাও নাকি? খাও না তো? না না, একদম নাক দিয়ে শাক খাবে না। শাক খাবে কিন্তু মুখ দিয়ে শাক খাবে। মুনিরামের মতো কিন্তু নাক দিয়ে শাক খেতে যেও না একদম। মুনিরাম হলো একটা অদ্ভুত মানুষ। তাই কি বলেছে? সে কি করে? নাক দিয়ে শাক খায়। তারপরে কি বলেছে শোনো? বলেছে কনুয়ের ধাক্কায় ঢিপি ভেঙে উই ধরে। কি করে? কনুয়ের ধাক্কায় সে ঢিপি থেকে উইটা ভেঙে উই পোকা ধরে। তোমরা কেউ কি কনুয়ের ধাক্কা দাও নাকি বন্ধুদেরকে? একদম করবে না কিন্তু ওরকম। তারপরে কি বলেছে শোনো? তারপরে বলেছে মই দিয়ে সই করে। কি করে? মই দিয়ে সই করে। মই মানে জানো তোমরা কি? মই হলো একটা সিঁড়ির মতো। সিঁড়ি, যে সিঁড়িটা থেকে অনেক ওপরে ওঠা যায় তাকে বলে মই। দেখো, আমি একটা তোমাদেরকে মইয়ের ছবি এঁকে দেখাচ্ছি। এরকম হচ্ছে মই দেখতে হয়। কে কে দেখেছো মই? বাবা, অনেকেই দেখেছো মই। তারপরে কি বলেছে শোনো? মই দিয়ে সই করে। তোমরা কি দিয়ে সই করো গো? তোমরা পেন দিয়ে সই করো। বাবা, খুব সুন্দর। তারপরে বলেছে মুনিরাম যখন হেঁটে চলে, যত হেঁটে চলে সে তত বেটে হয় সে। সে যখনই চলে তত ছোট হয়ে যায়। কি হয়? বেটে। তারপরে আমরা তাহলে আর একটা নতুন শব্দ কি পেলাম বলতো? বেটে। বেটে মানে যার হাইট একটু কম তাকে বলা হয় বেটে। কি ভালো লেগেছে তো সকলেরই? তাহলে আরেকবার সবাই চিৎকার করে করে বলবে। এটা থেকে আমরা স্টুডেন্টদের কি শেখাতে পারি এই কবিতাটা? সেই কবিতা থেকে আমরা বিভিন্ন রকম যে মুনিরাম মুন্সি বাস্তব জিনিসটা আমরা বুঝতে পারবো, যে বাস্তবে আমরা কি করি আর মুনিরাম কি করতো। ভুল আর সঠিক, যেটা ঠিক আর ভুলটা আমরা বুঝতে পারবো। ঠিক অঙ্গের যে ব্যবহার, হ্যাঁ, অঙ্গের ব্যবহার ঠিক ব্যবহার সেটা আমরা শিখতে পারবো। সই করে ওই অমনি করে কি সই করে? কি বলো? তুমি যে দেখালে অভিনয় ইয়ে করে সই করে, ওরকম কাকা ওরকম করে সই করে। মই দিয়ে সই করে স্যার। হ্যাঁ, মই দিয়ে সই করে। তাহলে ময়ে দিয়ে সই করে বলতে আমি আমি নিজেকে ইয়ে করলে ওটাকে সই করা আদৌ বোঝাচ্ছে? সে মই, আমি লম্বা একটা মানুষ তার জন্য লম্বা মইয়ের মতো ওটা, তার জন্য দেখালো ওটা। এরকম করে দেখাতে পারি আমি। মইটা দিয়ে ওরকম করে সইটা করা নয়। আচ্ছা, ওই নিচে মক ইন্টারভিউ ওখানে যে অনেকে ওখানে যেতে পারলো ওখানটা স্যার মুছবো? না মুশকিল। ঘুনসি কোমরের বাঁধা কাপড়। হ্যাঁ, দেখবে তো একবার। দড়ি কোমরে বিশেষ। বাঁধা কাপড়। দড়ি বিশেষ। কাপড়ও স্যার, কাপড়ও আছে। সুপ্রভাত ছাত্রছাত্রী, তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। আচ্ছা, আজকে তারিখ কারো জানা আছে? কত? হ্যাঁ, ডিসেম্বরের কত? 22 তারিখ, তাই তো? আচ্ছা, তোমরা এখন পঞ্চম শ্রেণীতে উঠে গেছো, তাই তো? আচ্ছা
আজকে আমরা কোন ক্লাস পড়বো বলতো, কোন বিষয় সম্বন্ধে? হ্যাঁ, আমরা পরিবেশ সম্বন্ধে জানবো, পরিবেশের একটা নতুন বিষয় সম্বন্ধে জানবো। আচ্ছা, আগের দিন কি পড়েছিলাম কারণ মনে আছে? কি বলেছিলাম? হ্যাঁ, কি বলেছিলাম বলো? আমরা আগের দিন কি দিনরাত সম্বন্ধে জেনেছিলাম, তাই তো? আর কি বলেছিলাম? যে সূর্য স্থির, সূর্যের চারিদিকে আমাদের পৃথিবী ঘুরছে, তাই তো? এটা আগের দিন জেনেছিলাম। আজকে আমরা জানবো এই টপিকটা সম্বন্ধে আর একটা ভালো জিনিস শিখবো, ঠিক আছে? তোমরা সবাই দেখো। তাহলে আগের দিন আমরা শিখেছিলাম যে আমাদের কি বলেছিলাম, যে সূর্য আমাদের স্থির, তাই তো? ঠিক আছে, দেখো এটা আমাদের সূর্য। সূর্য আমাদের স্থির এবং কি সূর্যের চারপাশে আমাদের পৃথিবী কি করছে? প্রদক্ষিণ করে চলেছে, তাই তো? একটু ছোট হবে সূর্যের চেয়ে পৃথিবী, এবং কি হচ্ছে আমাদের সূর্য থেকে পৃথিবী আমাদের আলো পাচ্ছে আর কি উত্তাপ পাচ্ছে। তাহলে পৃথিবী এইভাবে সূর্যের তাপ পাচ্ছে পৃথিবী। এবারে দেখো, এবারে পৃথিবী যেমন সূর্যের থেকে তাপ আলো পাচ্ছে এবং সূর্যের চারদিকে ঘুরে বেড়াচ্ছে, একই রকম ভাবে পৃথিবীকে একটা জ্যোতিষ্ক পৃথিবীর চারদিকে ঘুরে বেড়াচ্ছে। তোমরা কি জানো সেটাকে? আচ্ছা, সেটা হচ্ছে আমাদের পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ, ঠিক আছে? এটা হচ্ছে চাঁদ, পৃথিবীর একমাত্র উপগ্রহ। তাহলে আমি এখানে বললাম দেখো, পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ, তাহলে উপগ্রহ, তাই না? তো উপগ্রহটা আমরা কাকে বলবো? উপগ্রহ কেউ কি জানা আছে কারো? ঠিক আছে, আমি বলে দিচ্ছি। উপগ্রহ হচ্ছে সেই জ্যোতিষ্ক যার নিজস্ব আলো বা উত্তাপ ছাড়াই কি নিজের আলো বা উত্তাপ ছাড়াই গ্রহের আকর্ষণে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে? তাহলে দেখো, পৃথিবীর মতো পৃথিবী যেমন সূর্যের চারপাশে ঘুরে বেড়াচ্ছে, চাঁদও তো পৃথিবীর চারপাশে ঘুরে বেড়াচ্ছে। একই রকম ভাবে ঘুরতে ঘুরতে চাঁদ কখনো তো এইখানে থাকবে, এই যে স্থানে, তাই তো? আবার কখনো বা ঘুরতে ঘুরতে এই স্থানে চলে আসবে, ঘুরছে কারণ প্রতিনিয়ত ঘুরতে ঘুরতে ঠিক এই জায়গায় চলে এলো চাঁদ, ঠিক আছে? চাঁদ যখন এই স্থানে অবস্থান করছে, তখন কি আমরা সূর্যের থেকে পৃথিবী কি আর মানে পৃথিবীর এই স্থানে যারা বসবাস করছে এই জায়গায়, তখন কি তারা আলো বা উত্তাপ পাবে? কি মনে হয় তোমাদের? কি? হ্যাঁ, আলো বা উত্তাপ পাবে না। এইখান থেকে কি হচ্ছে, তখন আলো বা উত্তাপ চাঁদ আর করে দিচ্ছে বা আর করে দিচ্ছে, তখন এই চাঁদের ছায়াটা আমাদের কি হচ্ছে, পৃথিবীর উপরে পড়ছে। তাহলে এই স্থানে যারা বসবাস করছে, তখন চাঁদের কি আলোটা, এই সূর্যের আলো দেখতে পাবে না। তাহলে এই স্থানটা কি হয়ে যাচ্ছে, অন্ধকার। তখন পৃথিবী বসবাসকারী যে এখানে প্রাণীরা আছে বা আমরা আছি, ঠিক আছে, তখন সূর্যকে কিছু সময়ের জন্য আমরা কি করব, দেখতে পাবো না। এই যে অবস্থানটা, একটা সূর্য আছে, চাঁদ আছে, এখানে পৃথিবী আছে, এই যে অবস্থানটা সৃষ্টি হচ্ছে, এই অবস্থানটাকে কি বলে জানো? এই অবস্থানটার নাম হচ্ছে সূর্যগ্রহণ, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে আমরা যদি জিজ্ঞাসা করা হয় যে সূর্যগ্রহণ কাকে বলবো, তাই না? তাহলে বলা হবে যখন সূর্য, চাঁদ এবং পৃথিবী একই সরলরেখায় অবস্থান করবে এবং কি সূর্যের আলো পৃথিবী বা পৃথিবী থেকে আমরা সূর্যকে দেখতে পাবো না, তখন সেটাকে বলবো সূর্যগ্রহণ, ঠিক আছে? দেখো, তাহলে আজকে আমরা সূর্যগ্রহণ সম্বন্ধে জানবো, ঠিক আছে? এবারে দেখো, তোমরা তো এটা বুঝতে পেরেছো। এবারে যদি আমি একটা পরীক্ষা করি ক্লাসে, ঠিক আছে, তাহলে মনে করো, আচ্ছা এখানে দেখো একটা লাইট জ্বলছে, ঠিক আছে, ক্লাসরুমে। এখান থেকে তোমরা কি সবাই লাইটটা এখন দেখতে পাচ্ছ, তাই তো? এবারে তুমি উঠে এসো, হ্যাঁ তুমি ওর সামনে দাঁড়িয়ে দাও, তোমরা কি আর লাইটটা দেখতে পাবে? পাবে না, তাই না? কি জন্য বলো তো? হ্যাঁ, ওর সামনে তুমি চলে আসছে, একজন দাঁড়িয়ে গেছে, তখন কি হচ্ছে আমাদের, ওর ছায়াটা তুমি দেখতে পাচ্ছ না, ছায়াটা পড়ছে ওর উপরে, ঠিক আছে? এই জন্য আমরা কি সূর্যকে দেখতে পাচ্ছি না, ঠিক আছে? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ, আচ্ছা, তুমি ঠিক আছে। কি কি টিএলএম ব্যবহার করবে? এটা সাহায্যে এটা পড়াতে গিয়ে তুমি কি কি টিএলএম ব্যবহার? আমাদের ক্লাসরুমে থাকা সাধারণত গ্লোব, যেটা প্রথমে আমরা ব্যবহার করতে পারি। এছাড়াও আমরা নিজস্ব টর্চ বা টর্চের মাধ্যমে একটা অন্ধকার ক্লাসরুমের মধ্যে টর্চের সাহায্যে সেটা বাচ্চাদের সামনে উপস্থাপন করতে পারি। তোমার বানান দেখো, তুমি ভুল করেছো। হ্যাঁ, তুমি আরেকটা জিনিস দেখো, সূর্যগ্রহণ ওখানে পড়ালে, তাই তো? হ্যাঁ। সূর্যগ্রহণটা আমরা কি দেখি, তাই তো? এই যে আড়াল করে দিচ্ছে, আস্তে আস্তে আবার বেরোচ্ছে,
এই যে পরিস্থিতি কিভাবে হচ্ছে সেটা তুমি কিন্তু ওখানে সুন্দর বলতে পারতে পারো। আমরা দেখালাম কি এক সরলরেখায় চলে আসছে, এই কারণে এখানটা অন্ধকার হয়ে যাচ্ছে। আলো থেকে অন্ধকারে আসা, অন্ধকার থেকে আবার আলোয় যাওয়া, এই সিস্টেমটা যে কারণে ঘটছে তুমি কিন্তু এটা ছাত্রছাত্রীদেরকে বোঝাতে পারো। জাস্ট তুমি কিন্তু এটা বুঝিয়ে দিলে যে আমাদের দেখো সূর্যগ্রহণ বলতে কি বোঝায়। সূর্যগ্রহণ তোমরা দেখেছো? আচ্ছা, সকলে দেখেছো? আমরা কি দেখি বলো তো? দেখবে সূর্যটা আস্তে 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 আমরা সূর্যের আলোটা দেখতে পাই না, আবার কিছুক্ষণ পরে দেখবে আস্তে 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 সূর্যটাকে আমরা পুনরায় দেখতে পাই। এই যে অবস্থাটা তৈরি হয় যে কখন আমরা সূর্যকে দেখতে পাচ্ছি, অল্প অল্প করে সে বেরিয়ে এলো, আবার দেখা যাচ্ছে সূর্য ঢাকা গেল, এটা কেন হয় জানো তোমরা কেউ? এই যে প্রক্রিয়াটা, এটাকে বলা হয় সূর্যগ্রহণ। মানে তুমি বোঝাও যে তুমি আগে ওখানে কি ওকে উদাহরণটা দাও, তাদেরকে ওইখানে নিয়ে যাও, তারপরে তুমি বৈজ্ঞানিক ব্যাখ্যাটা দাও। বৈজ্ঞানিক ব্যাখ্যাটা তুমি আগে দিলে, তারপরে কিন্তু তুমি তার মানে আমরা যেটা বলি দেখবে সূত্র থেকে উদাহরণ, সেই সূত্র থেকে উদাহরণে যাবো না। আমি স্টুডেন্টদেরকে বাচ্চাদেরকে যখন পড়াবো উদাহরণ থেকে সূত্রের দিকে আসবো, বৈজ্ঞানিক ব্যাখ্যায় পরে আসবো। ওরা তো জটিল বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রথমে বুঝে না। ওদেরকে প্রথম বলো তোমরা সূর্যগ্রহণ কেউ দেখেছো? তারপরে সূর্যগ্রহণটা দেখেছো, ওটা কি দেখেছে? সূর্যটা আস্তে 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 করে সূর্যের আলোটা আর দেখতে পেলাম না, অন্ধকার হয়ে গেল চতুর্দিকে। আবার কিছুক্ষণ পরে ধীরে 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 সূর্যটা সেই পরিস্থিতিতে ফিরে এলো। কেন হয় তোমরা জানো? সেটাই আজকে আমি তোমাদের বলবো যে কি জন্য এটা হয় বা কেন আমরা দেখি, এই সূর্যগ্রহণ কেন হয়। ঠিক আছে, দুটো কিন্তু দেখো আলাদা। তুমি যেটা পড়ালে সেটা কিন্তু ওর বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো, ওর সূত্র হলো, সবকিছু হলো। কিন্তু ফার্স্ট টাইম এনভায়রনমেন্টটা তৈরি করো, প্রেক্ষাপটটা তৈরি করো। ওরা দেখেছে কিনা জানো, কি দেখেছে সেটা জানো, তারপরে যাও ব্যাখ্যাটা, ওটা কেন হয়, বৈজ্ঞানিক ব্যাখ্যাটা কেন হয় ওটা পরে। বোঝা গেছে? আর ওর কয়েকটা জিনিস আর ওগুলোকে বলে তুমি ক্লাস করতে যে ওদেরকে ডেট বলা দরকার নেই। আর তুমি প্রত্যেক দিনই তোমরা একটা জিনিস ওই দেখছি তোমরা পঞ্চম ঢুকে গেছো, আর তার ওগুলো কিছু দরকার নেই। ওগুলো বলার জন্য তুমি লিখে বলো, বলো, তুমি শুধু আজকে পড়াবো তাহলে তোমাকে সেটা বলো। তুমি আগের দিনে ভালো ক্লাস করোনি, আজকে ভালো জিনিস জানবো মানে তাহলে কি আগের দিনে ভালো ক্লাস করেনি ওরা? না, ওই বিষয়টা সম্বন্ধে আর একটু জানবো বলছি। তাহলে ওইটা না, তাহলে আমরা একটা আগে নতুন জিনিস জানবো। আজকে আমরা ভালো জিনিস জানবো মানে কি? তাহলে গতদিন তাহলে আমরা ভালো জিনিস শিখিনি। ওই ওই কথাগুলো বলারই দরকার নেই ওগুলোকে। তার আলটিমেট এই কথা বলা মানে তাহলে আগের দিনে আমরা ভালো জিনিস শিখিনি, আজকে ভালো জিনিসটা আমরা শিখবো। পঞ্চম শ্রেণীতে উঠে গেছি, কিছু বলতে হবে না, ওরা জানে। আর ডেট এগুলো কিছু ওটা বলা মানে তোমার সময় নষ্ট করা হয়। ওটা যত তাড়াতাড়ি পারে লিখে তুমি একজন ভালো করে লিখছো, তুমি বানান ভুল যদি হয় ওই রিপিট ওই খিঁজি খিঁজি করে লেখা যাবে না, পরিষ্কার কেটে পরিষ্কার করে লিখতে হবে। ওই দেখো গ্রহণটা তুমি তুমি কেটে সূর্য ফেলে রেপটা দাও। এখনো উঠেনি, ওই মাথার পর তো সূর্য রেপটা উঠবে, স্যার বলার পর তুমি ওরা ঠিক করো না এখন। এই বিষয়গুলো ওই- কয়েকটা খেয়াল করবে। তুমি হঠাৎ করেই সূর্য গ্রহণে চলে গেলে চাঁদ পৃথিবী একটু ওদেরকে তো আলোচনা করতে, ওদের কাছ থেকে তো নিতে হবে তোমার জিনিসটাকে অন্য তোমাকে। দিনের থেকে আজকে কিন্তু লেস হয়েছে। তুমি একবার আগের ভিডিওগুলো আজকের ভিডিও তুমি আজকে দেখি যে তোমার প্রিপারেশন নাই, আজকে প্রথমত দেখে মনে হয় তোমার প্রিপারেশন নেই, কারণ হঠাৎ করে তোমার টাকা হয়ে যাবে, তুমি এরকম মনে করেছো। এখন সেটা কি? তোমাকে যেটা মনে হচ্ছে না, এটা- ওইটা একটা কারণ কি? কিছু ও, আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা তোমাকে প্রথমে দেখা মানে তোমার একটা কি ছিল, ওদের সঙ্গে তোমার একটা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করাও নেই। ওরা দেখো ওয়েট করো, মানে উত্তর দিতে হবে না, জাস্ট ওদের সঙ্গে কথোপকথন দাঁড়িয়ে রাখতে হবে স্টুডেন্টদের সঙ্গে। সেই সংযোগটা তোমার আজকে ছিলই না কোনো কিছু। জাস্ট কথা চলে তুমি বেরিয়ে মানে মুখস্থর সঙ্গে আছে, টেপ রেকর্ডারে বাজানো হলো, সেই টেপ রেকর্ডার বেজে বেজে যাচ্ছে। আজকে এর আগের ক্লাসগুলো এর আগে আগে তুমি ভালো করেছো, কিন্তু আজকে দেখবে তুমি আগের ভিডিওর সঙ্গে আজকের ভিডিও অনেক ডিফারেন্স। আর ওই সিরিজে উঠে গেছি, তারিখ কিচ্ছু বলা বলো, দরকার কেউ নেই। বলো না। শুধু বিষয়টা লিখে দিয়ে তুমি আজকের পার্টটা থাক, তারপরে একটু বাদে ওটাকে আলোচনা করে দাও। পূর্ব কথনটার ভিত্তিতে তারপরে আলোচনা করে লেখো ওটাকে, যেটা প্রাক তোমরা কথোপকথন। ইন্টারভিউ দিতে যাবার আগে, যদিও এখানে তোমাদেরকে ওটা একবার তো মানে ফাইনালি নির্দিষ্ট করে দেওয়া হবে যে কে কোন টপিকের উপরে তোমরা নিজেরাই করবে, সেটাকে কতটা বেটার করতে পারবে সেটা দেখানো হবে। কিন্তু তোমরা বাড়িতে ওটা নিয়ে একটু চিন্তা করো যে এটাকে আমি পড়াতে গেলে এটাকে কি, আমি জানি এটুকু আমি শিওর যে তোমরা প্রত্যেকে টিচিং সঙ্গে যুক্ত আছো, সে টিউশনের সঙ্গে হোক বা কোনো পাবলিক স্কুলে হোক বা কোথাও একটা জায়গায় যুক্ত আছো। তোমরা এইটা চিন্তা ভাবনা করো যে এটা পড়াতে গেলে এটাকে আমি আরো বেটার কিভাবে প্রেজেন্টেশন করতে পারি। এই চিন্তা ভাবনাটা দরকার। আমি বারবার যে জিনিসটা বলে আসছি তোমাদের,
যে আমরা ক্লাসে যাব, এনভায়রনমেন্টটা তৈরি করো। এটাকে কিন্তু আরেকটু সুন্দর করে পড়ানো যেত। তোমরা আজকেও যে যেমন যা টপিক চয়েস করে এনেছো, তারা ঠিক ওইভাবেই আজকে বাকি ক্লাসগুলো করো। সুপ্রভাত ছাত্রছাত্রীরা, তোমরা সকালে ভালো আছো তো? হ্যাঁ, আমিও ভালো আছি। আচ্ছা, বাড়ি থেকে সবাই খেয়ে এসেছো তো? হ্যাঁ, খেয়ে এসেছো। আচ্ছা, আম রাম, বলো তো তোমার প্রিয় খাবার কি? লুচি। আচ্ছা, লুচি। রাহুল, বলো তোমার প্রিয় খাবার কি? পরোটা। পরোটা। আচ্ছা, দিশা, বলো তো তোমার প্রিয় খাবার কি? পাউরুটি, তাই তো? পাউরুটি, বাহ। আচ্ছা, পল্লবী, বলো তোমার প্রিয় খাবার কি? সন্দেশ। 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 এরপর সকলে ভালো করে দেখবে, আমি এই ছবিগুলি আঁকছি। লুচির ছবি আঁকছি, হয়েছে লুচির মতো? হ্যাঁ। পরোটার ছবি আঁকছি, দেখো। পাউরুটির ছবি আঁকছি, দেখো। সন্দেশের ছবি আঁকছি। হয়েছে তো? এরপরে দেখো, এই যে এই লুচির যে ছবিটা এঁকেছি, এর একটা নির্দিষ্ট নাম আছে। কেউ কি জানো? জানো না? ঠিক আছে, আমি বলে দিচ্ছি। এটার নাম হচ্ছে বৃত্ত। কি নাম? বৃত্ত। এটা যেটা এঁকেছি, দেখো, এটা কি আছে? তিনটা বাহু আছে, একটা, দুটো, তিনটে। ওই জন্য এর নাম হচ্ছে ত্রিভুজ। টি মানে তিনটি, এবং ভুজ মানে বাহু। তো তিনটি বাহু যার আছে, ওই জন্য এর নাম হয়েছে ত্রিভুজ। তাহলে ভালো করে দেখো, এই দুটো ছবি যে এঁকেছি, পাউরুটি আর সন্দেশ, এদের কটি করে বাহু আছে? চারটি করে বাহু আছে, একটি, চারটি। এই জন্য এদের নাম কি হয়েছে? চতুর্ভুজ। কি নাম? চতুর্ভুজ। আমি একটা কথা বলছি, তোমাকে এত কষ্ট করতে হচ্ছে কেন? তুমি এত কষ্ট করছো কেন? তুমি ভালো করে ভেবে দেখো দেখি, তোমার বোর্ড, আমি এখানে বসে আছি, আমার আমার লাস্টে যে স্টুডেন্টটি বসে আছে, সে ওইখানে কি দেখবে? ছোট হয়েছে তোমাদেরকে লেখাটা, যখন টিচিং করানো হয়েছে কলেজে, কি বলা হয়েছিল? বড় করে লিখতে হবে। তাহলে তুমি কেন এত জটিল করছো কেন? এবং তুমি নিজে ওইটা মানে মনে হচ্ছে কষ্ট করে লিখছো চতুর্ভুজ। তোমার তো জায়গা রয়েছে, মুছে দেবে। ওই চতুর্ভুজ বানানটাই সংশয় আছে। ওটে হ্যাঁ, পড়াও, তুমি পড়াও, পড়ে যাও, ও সময় দিন, তারপরে পড়ো, পড়ে যাও, অসুবিধা নেই, পড়ে যাও। চারটা বাহু আছে, ওই জন্য কি নাম হয়েছে? চতুর্ভুজ। তবে এই তো চতুর্ভুজ। একটু নিজে থেকে এরপর কিন্তু দেখো, এই দুটো ছবির মধ্যে কিছু পার্থক্য আছে। কি পার্থক্য? এটা আছে এর চারটা বাহু সমান নয়, তাই তো? এই জন্য এটার একটা নির্দিষ্ট নাম আছে, এর নাম হচ্ছে আয়তক্ষেত্র। কি নাম? আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র। এটার দেখো চারটা বাহু কি হয়েছে? সমান, ওই জন্য এর নাম হয়েছে বর্গক্ষেত্র। কি নাম? বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র। তাহলে কি দেখলে? যে গোল আকারের যে ক্ষেত্র, তার নাম কি? বৃত্ত। এবং যার তিনটা বাহু থাকে, তার নাম হচ্ছে ত্রিভুজ। এবং যার হচ্ছে চারটা বাহু সমান নয়, তাকে বলছি আমরা আয়তক্ষেত্র। এবং যার চারটা বাহুই সমান, তাকে বলছি বর্গক্ষেত্র। তাহলে আজ আমরা কি জানলাম? যে বিভিন্ন বস্তুর আকৃতি সম্পর্কে জানলাম।
বিভিন্ন বস্তুর আকৃতি। এরপর আমি বোর্ডে একটা ছবি আঁকছি, সকলে ভালো করে দেখবে। বলো তো এখানে কতগুলি ত্রিভুজ আছে? কটি আছে? দুটি আছে, তাই তো? তাহলে ত্রিভুজ কটি আছে? ত্রিভুজ আছে দুটি। কটি আয়তক্ষেত্র আছে? আয়তক্ষেত্র আছে কটি? একটি, নাকি? একটি। স্টপ করো, স্টপ করো। তুমি আজকে তোমার প্রথম কাজ হলো বাড়িতে ভিডিওটা তুমি আজকে নিজের ভিডিও নিজে দেখবে। ফার্স্ট কথা, তোমাদের যতটা ধরো দিন এগোচ্ছে সেই আশানুরূপ কিন্তু প্রোগ্রেসটা নাই। নিজের এনার্জিটা আনো। এটা মানে পড়াচ্ছ মানে সেখানে একটা তার একটা ভাব থাকবে, ঠিক আছে? ম্রিয়মাণের কোনো জায়গা, তোমার ভুলের পর ভুল, এবং তুমি ওই ছবি আঁকতে গিয়ে আর ওই একই কথাকে বলে দেখো তোমার যে মূল বিষয়বস্তুটা, যে বিভিন্ন আকার বা আকৃতি সম্পর্কে ধারণা দেওয়া, তুমি এইখানে না গিয়ে তোমাদেরকে আমি এর আগেও ওকে বললাম, তোমাকেও বলছি, তুমি বাস্তব উদাহরণ দিলে প্রথমে, এবার তুমি বাস্তব উদাহরণই যাও। ফুটবলটা কি, কেমন আকার বলো? তাহলে এরকম ভাবে তুমি বাস্তব উদাহরণ যেতে পারো। ক্লাসরুমেতেই রয়েছে তো, আমার ক্লাসই তো আছে। এবং তুমি এইটা তো ধরো মক ঠিক নয়, এটা মক ইন্টারভিউ ক্লাস, এটা নয়, এটা প্রিপারেশন ক্লাস। তো এখানে তোমার ভয়ের তো কোনো জায়গা, এখানে যদি তুমি ভয় পাও, মেন যখন ইন্টারভিউ বোর্ড হবে প্যানেলের সামনে, তুমি তো আরো ঘাবড়াবে। দ্বিতীয় বানানটা তুমি দেখো। হ্যাঁ, সব ভুল হয়েছে আমি জানি। নেক্সট দিন ভাই চেক করো, মানে আস্তে আস্তে এবারে এগোতে হবে তো। পাউরুটি বানান ভুল, ঠিক আছে, ত্রিভুজ বানান ভুল। যখন দেখবে এগুলো আমার ডাউট আছে, তুমি সঙ্গে সঙ্গে নিজেকে ওই জায়গা থেকে সরিয়ে নিও, মৌখিকে চলে যাও। আর তুমি শেষকালে তো ওইটা বিষয় লিখতে পারো না, বিভিন্ন বস্তু আকৃতি। যখন প্রথমে হয়ে গেল তখন তোমাকে লিখতে হতো বিষয় আজকের পাঠ। তুমি শেষকালে আজকের পাঠ লিখবে না। যখন তুমি প্রথমে 4টে ছবি এঁকে দিলে, তখন তুমি ধারণা দিয়ে দিলে, তখন আজকে আমরা জানবো আজকের আমাদের পাঠ্য বিষয় বিভিন্ন বস্তুর আকৃতি সম্পর্কে। এরপরে তুমি এসো, তুমি তারপর সব বলার পর তুমি ওইটাই গেলে। চলো নেক্সট আপু। কেমন আছো সবাই? ভালো আছো তো? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আচ্ছা, টিফিনে খাওয়া দাওয়া করেছো? আজ কি রান্না হয়েছিল? আচ্ছা, সোয়াবিনের তরকারি, বেশ ভালো ভালো। সবাই পেট ভরে খেয়েছো তো? আচ্ছা, গতকাল ক্লাসে আমরা কি পড়িয়েছিলাম মনে আছে কারুর? ছেলেদের বলো, রিন্টু বলো, কি পড়িয়েছিলাম? হ্যাঁ, ধাতুর ব্যবহার। আমরা ধাতুকে কিভাবে চিনবো? তাহলে ছেলেদের কেউ বলো, ধাতুকে আমরা কিভাবে চিনবো? হ্যাঁ, ঠিক বলেছো। ধাতুকে আওয়াজ করলে ঢং ঢং করে শব্দ হয়। মেয়েদের থেকে কেউ একজন বলো, বলো বলো, কালকে পড়িয়েছিলাম তো, মনে নেই কারুর? হ্যাঁ, ধাতুকে উত্তপ্ত করলে সহজে গরম হয়ে যায়। এই তো, ভালোই পড়াশোনা করছো তোমরা। ঠিক আছে, ভালোই পড়াশোনা করছো। তাহলে আজ আমি তোমাদের একটা ক্লাসিফিকেশন ক্লাসে করব না। আজ তাহলে আমি তোমাদের বলে দিচ্ছি, শুনে রাখো। জেন্ডার ক্লাসিফিকেশন, ছাত্র ছাত্রী, ছেলে মেয়ে, এটা একটা বাজে জিনিস, মাইনাস পয়েন্ট। এটা জেন্ডার ক্লাসিফিকেশন করবে না স্টুডেন্ট। ঠিক আছে, ঠিক আছে। হুম।
চলো স্টার্ট করো। কেউ করবে না কিন্তু, ক্লাসে গিয়ে কেউ জেন্ডার ক্লাসিফিকেশন করবে না, একদম স্ট্রিক্টলি ওটা নিষেধ আছে। এবং আরেকটা জিনিস বলেছি, শাস্তি, কোন রকম শাস্তি কথা ওখানে বলবে না। মানসিক শারীরিক স্যাররা যদি তোমাদের বলে, কোনোভাবেই শারীরিক এবং মানসিক শাস্তি দেওয়া যাবে না। চলো। তাহলে আজ একটা নতুন বিষয় নিয়ে আমরা জানবো, ঠিক আছে? তার আগে তোমরা বলো, আজ তোমরা বাড়ি থেকে বিদ্যালয় কে কিভাবে এসেছো? আচ্ছা, আমার ডান দিক থেকে বলো স্টুডেন্ট। হ্যাঁ, সাইকেল এসেছো। রিন্টু তুমি বলো, বাসে এসেছো। আচ্ছা, আমার বাঁ দিক থেকে টোটোতে এসেছো আর রিস্কাতে। আচ্ছা, কেউ কেউ বলছো আমরা পায়ে হেঁটেও এসেছি। বেশ বেশ, তাহলে তোমরা যে এতগুলো যানবাহনের নাম বললে, সাইকেল, রিস্কা, অটো, টোটো, এই সমস্ত যানবাহনগুলোর মধ্যে কি সাধারণ, যেটা ছাড়া এই যানবাহনগুলোই চলতো না? কেউ বলতে পারবে? ছেলেদের বলো। হ্যাঁ, ঠিক বলেছো, চাকা। চাকা ছাড়া কিন্তু এই সমস্ত যানবাহনগুলো চলতে পারতো না। তাহলে আজকের পাঠ প্রতিদিনের জীবনে চাকা। আজকের পাঠ প্রতিদিনের জীবনে চাকা। আচ্ছা, তোমাদের একবার কখনো মনে হয়নি যে চাকা আমাদের কিভাবে এলো? আগেকার দিনে মানুষ কি করতো? ভারী ভারী জিনিসপত্র টেনে হিজড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেত, আবার মাথায় করে নিয়ে যেত। কিন্তু একদিন মানুষ দেখলো যে পাহাড় থেকে বড় বড় পাথর গড়িয়ে পড়ছে। সেটাকে দেখেই মানুষ কিন্তু প্রথম চাকার ধারণাটা এসেছিল। হ্যাঁ, ঠিক বলেছে। এর আগের দিন আমি আগুনের ব্যবহারও শিখেছিলাম, যেখানে পাথরে পাথরে চকমকি পাথরে ঘষাঘষি লেগে আগুন মানুষ জ্বালিয়েছিল। ঠিক এভাবেই কিন্তু মানুষ প্রথম চাকার ধারণা শিখেছিল। তারপর মানুষ প্রথম কাঠের চাকা তৈরি করেছিল। কিসের চাকা তৈরি করেছিল? কাঠের গুঁড়ি, বড় বড় কাঠের গুঁড়িকে কেটে চাকা তৈরি করেছিল। কিন্তু কি বলতো, কাঠের গুঁড়ি রোদে জলে ঝড়ে নষ্ট হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে, বেশি দিন কিন্তু স্থায়ী হচ্ছে না। আর আমি তার আগের ক্লাসে পড়েছিলাম যে মানুষ তার আগে কিন্তু ধাতুর ব্যবহার শিখে গেছে। তাই তারা কি করেছিল না, এই কাঠের গুঁড়ির উপর লোহার বেড় পরিয়ে দিয়েছিল। কি করেছিল? কাঠের গুঁড়ির উপর লোহার বেড় পরিয়ে দিয়েছিল। যার ফলে কি হয়েছিল না, কাঠের গুঁড়িটা আরো শক্ত মজবুত হয়েছিল। যার ফলে মানুষ কি হয়েছিল, সহজেই এক জায়গা থেকে অন্য জায়গা জিনিসপত্র সহজেই নিয়ে যাচ্ছিল। আর এখন আমরা সবাই দেখতে পাচ্ছি যে রিক্সা বলো, বাস বলো, অটো বলো, এখন কিসের চাকা? এখন কিন্তু টায়ারের চাকা। এখন কিসের চাকা? টায়ারের চাকা। আর এই টায়ারটা কি? টায়ারটা হচ্ছে একটা গাছের আঠা, ঠিক আছে? রাবার নামক একটা গাছ, সেই গাছের আঠা থেকে টায়ারটা তৈরি হয়। আর এখন টায়ারে দেখতে পাচ্ছ সহজে হাওয়া ভরে দিচ্ছি, আর হাওয়া ভরে দিলেই কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গা আমরা সহজেই থাক, ছেড়ে দাও। দেখতে পাচ্ছি। কি বলুন স্যার? এগুলো সব বর্ণনা বিবরণ ধর্মী হয়ে যায়। দেখো, গুড মর্নিং স্টুডেন্টস, সবাই ভালো আছো তো? বাহ, আমিও খুব ভালো আছি। তাহলে আগের দিনে তোমাদের একটা রাইম শিখিয়েছিলাম, ছড়া শিখিয়েছিলে, সবাই প্র্যাকটিস করে এসেছো? বাহ, খুব ভালো। আজকেও কিন্তু আমরা আরেকটা নতুন কবি ছড়া শিখবো এবং সুর করে মজা করে শিখবো, ঠিক আছে? আচ্ছা, তার আগে কতটা প্রশ্ন করি, বলো তো এটাকে কি বলে? হাত বলে? বাহ। আচ্ছা, এটাকে ইংরেজিতে কি বলে বলো তো? এটাকে ইংরেজিতে কি বলে? আচ্ছা সুমন, তুমি বলো এটা ইংরেজিতে কি বলে? হ্যান্ড বলে। বাহ, খুব ভালো বলেছো। হ্যান্ড বলে। হাতকে ইংরেজিতে কি বলে? হ্যান্ড বলে। বাহ। আচ্ছা, তারপরে বলো তো এটাকে কি বলে? চুল বলে। আচ্ছা, বাহ। তারপরে বলো তো এটাকে কি বলে? নাক বলে। হ্যাঁ। আচ্ছা, তারপর এটাকে কি বলে? চোখ বলে। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আজকে তোমরা তো বাংলা শোনো, আজকে আমরা বাংলা ইংরেজি দুটো মিশিয়ে শিখবো। হ্যাঁ, কোনটা আমরা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের নাম বাংলা ইংরেজি দুটো মিশিয়ে শিখবো।
এবং এটা আমরা একটা কবিতার মাধ্যমে ছড়ার মাধ্যমে শুরু করে শিখবো, যেমন আগের দিন শিখেছিলাম সেরকম করে। খুব ভালো। তো আজকে আমরা ইংরেজিতে একটা ছড়ার মাধ্যমে কবিতা শিখবো। আচ্ছা, আমি যে ছড়াটা বলবো আমি আগে তোমাদেরকে বলে দিই, তারপর তোমরা আমার সাথে সাথে শুরু করে করে বলবে। হ্যাঁ, ঠিক আছে? তো আজকে আমরা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যে আছে সেগুলো আমরা শুরু করে করে ইংরেজি বাংলা দুটো মিশিয়ে শিখবো কবিতার মাধ্যমে। আচ্ছা, আগে প্রথমে দেখিয়ে দিই, তারপর তোমরা আমার সাথে সাথে করবে। টু লিটিল হ্যান্ডস টু ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ, ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। টু লিটিল ফিট টু ট্যাপ ট্যাপ ট্যাপ, ট্যাপ ট্যাপ ট্যাপ। টু লিটিল আইজ আর ওপেন ওয়াইড, one little head goes side to side, side to side. কেমন লেগেছে? ভালো লেগেছে তো? বাহ, খুব ভালো। হতো এবার তোমরা আমার সাথে বলো এবারে। Two little hands to clap clap clap, clap clap clap. Two little feet to tap tap tap, tap tap tap. One, two little leg, two little feet. বলে দিলাম, সরি। Two little eyes are open wide, one little head goes side to side, side to side. বাহ বাহ বাহ, খুব ভালো বলেছো। আচ্ছা, এরপরে তাহলে আমরা এরপরে আমাদের ইংরেজিতে কি কি শিখলে বলো তো? এখানে আমরা কি কি অঙ্গ প্রত্যঙ্গ পেলাম? প্রথম আমরা কি পেয়েছি? টু লিটিল হ্যান্ডস। আমাদের হাতে কটা হাত আছে? দুটা। তাহলে হাতকে ইংরেজিতে কি বলে? হ্যান্ড। বাহ, খুব বলেছো পায়েল, খুব ভালো বলেছো। হাতকে ইংরেজিতে হ্যান্ড বলে। তাহলে আমাদের কটা হ্যান্ড আছে? দুটো হ্যান্ড আছে। হাত দিয়ে আমরা কি করছি? ক্ল্যাপ করছি। ক্ল্যাপ, ক্ল্যাপ মানে কি? হাততালি দেওয়া। তাহলে ক্ল্যাপ মানে আমরা দুটো হাত দিয়ে আমরা হাততালি দিচ্ছি। যখন আমরা কোনো ভালো কাজ করি আমরা হাততালি দিই, ঠিক আছে? তারপরে কি বলছে? টু লিটিল ফিট। ফিট মানে কি? পায়ের। ফিট মানে ফিট ওই বাংলা হলো পায়ের পাতা। আচ্ছা, ফিট মানে কি? পায়ের পাতা। তো পায়ের পাতাটা কি করছে? পায়ের পাতাগুলো আমরা ট্যাপ 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 করে আওয়াজ করছে, ট্যাপ ট্যাপ ট্যাপ। আচ্ছা, তারপর আমরা কি পেয়েছি? টু লিটিল আইজ। আমাদের কটা আইজ আছে? দুটো। টু মানে দুটো। তাহলে আইজের বাংলা কি? আই মানে কি? আয়ের বাংলা হলো চোখ। তাহলে কটা চোখ আছে? দুটো চোখ আছে আমাদের। চোখ দিয়ে আমরা কি করি? চোখ দিয়ে আমরা দেখি। ওপেন ওয়াইড, আমরা বড় বড় করে দেখছি। আচ্ছা, তারপরে কি বলছে? ওয়ান লিটিল হেড। তাহলে মাথার মধ্যে কটা আছে? একটা। তাহলে হেড মানে আমরা কি শিখলাম? হেড মানে মাথা। তাহলে হেডের বাংলা মানে হলো মাথা। ওয়ান লিটিল হেড কি বলছে? একটা ছোট্ট মাথা কি করছে? আমার এদিকে যাচ্ছে, আমার এদিকে যাচ্ছে, আমার এদিকে যাচ্ছে, আমার এদিকে যাচ্ছে। ঠিক আছে? তাহলে এটা তোমরা কবিতাটা খুব ভালো লাগলো। এটা তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। পরের দিন আমরা এটা থেকে আরো নতুন মজার মজার জিনিস শিখবো। ঠিক আছে? তো তুমি প্রথমে যেটা জিজ্ঞাসা করলে ক্লাস 1 এর স্টুডেন্ট হলো এটা কি চোখ, এটা কি হাত, এটা ওরা জানে। চোখ আর হাত এটা জানে। ওটা ইংরেজিটা শিখালাম, ওটা আর কি অঙ্গ প্রত্যঙ্গ ইংরেজিগুলো। ঠিক আছে? হ্যাঁ, না বলে ওটা স্যার চোখের মানে ইংরেজিটা শিখালাম আর কি। ওটা বলা চলবে নাকি? তুমি জিজ্ঞাসা করলে এটা কি, হ্যাঁ। এইটা কি বলার তো? চোখ হাত এগুলো সব জানে, ওর ইংলিশটা জানে না। আচ্ছা, তাহলে আমার জিজ্ঞেস করছে ওটা ইংলিশে কি বলে, হ্যাঁ। ওরকম করে দিয়ে জিজ্ঞেস করবো আর কি। আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলো কি কি বলতো? হুম। হ্যাঁ, ঠিক বলেছো। চোখ, কান, নাক, হাত, পা, মাথা। এইবার আজকে আমরা ক্লাসে এগুলো ইংরেজিতে কি কি বলে বা এগুলো ইংরেজির নাম কি সেগুলো আমরা জানবো। আচ্ছা, এবং সেটা আমরা দেখো একটা সুন্দর ছড়ার মাধ্যমে শিখে নেবো। চলো, প্রথমে আমি তোমাদের ছড়াটা বলে দিই, তারপরে আমরা শিখবো কোনটার ইংরেজি কি। ঠিক আছে? চলো নেক্সট এসো। এটা স্যার সবগুলো পড়াতে হতো না, স্যার বললাম ভুল হয়ে গেছিল। এটা সবগুলো হলো স্পেলিংটা মানে ক্যাপিটাল লেটার হবে। স্পেলিং তো বটেই। তুমি 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 দেখো বোর্ডটাতে ভালো লাগে দেখতে, দেখতে বোর্ডটা ভালো লাগবে। প্রথমত তোমার হাতে লেখাটা তুমি এখনো বাগাওনি। প্রথম দিকে বলে আছে হাতে লেখাটা বাগাতে হবে। একটা টিচারের কাছে, স্টুডেন্টের কাছে একটা টিচার প্রথমে আকর্ষিত হবে ওই হাতে লেখাতে। তুমি অতটা লাফানো যাবে না, তুমি যেটুকু না অঙ্গ প্রত্যঙ্গ লাড়ানো সেটুকু লাড়ো, বেশি দরকার নাই। কি বলতে বুঝতে পারছো? তুমি একটু বেশি যেন উৎফুল্লিত ভাব, অতটা এখন করা যাবে না। ভিডিওটাও দেখবে। তুমি দেখো এইটা একদিকে লেগেছে ফিট, আই, হেড, তুমি হ্যান্ডটা কেন লেগে এদিকে লাগোনি কেন বাঁ দিকে? হ্যাঁ, সবগুলো এটা একটা তো কবিতাটা তুমি নিজে আগে মুখস্থ করো। তুমি তোমার কবিতাটা মুখস্থ আছে? হ্যাঁ।
কিন্তু তোমার কবিতা মুখস্থ লিখতে হবে। তুমি যখন দুটো লাইন বলেছো না, তারপর তোমার আর মাথাতে নাই যে আমি কি করবো এরপরে। তা তোমার ছবিতে এরকম আঁকা থাকবে, আমার প্রথমে হাত ক্ল্যাপ করেছি, তারপরে পা দিয়ে তারপর চোখ দেখাবো, ব্যাস। এটা তোমার মনের মধ্যে ছবি হয়ে গেছে। কিন্তু তোমার ওইটা তোমার তখন আর মনে তোমার নয়, তুমি পায়ে ট্যাপ ট্যাপ করতে যাই, তুমি তারপর চোখ ভুলে গেছো যে চোখের কাজ আমার কি। ঠিক আছে, নেক্সট দেখো। তুমি শুরু করো। সুপ্রভাত বাচ্চারা, তোমরা সবাই ভালো আছো? আমিও খুব ভালো আছি। আজকে আমরা একটা নতুন বিষয় শিখবো। তার আগে তোমরা বলো তো, তোমরা শ্রেণীতে মোট কতজন আছো? কতজন এসেছো? মোট 15 জন, তাই তো? তোমরা মোট এসেছো 15 জন। আচ্ছা রিজু, তুমি বলো তো তোমাদের শ্রেণীতে বসার জন্য কতগুলো বেঞ্চ আছে? কতগুলো বেঞ্চ আছে? 5টে? আচ্ছা, 5টি বেঞ্চ আছে, তাই তো? এরপর তোমরা আমাকে বলার চেষ্টা করো তো, এই 15 জন ছাত্রছাত্রী 5টি বেঞ্চে যদি সমানভাবে বসি, তাহলে প্রতি বেঞ্চে কতজন করে বসবো? একটু বলার চেষ্টা করো আমাকে। কতজন করে বসবো? 3 জন করে। বাহ, খুব সুন্দর, ঠিক বলেছো, 3 জন করে বসবো। কিন্তু তোমরা আমায় কেউ বলবে যে তোমরা কিভাবে উত্তরটা বের করলে? কিভাবে বের করেছো? বিয়োগ করে, তাই তো? মানে এইভাবে 15 জন বিয়োগ করলাম 10, এটা হলো আমার একবার বিয়োগ হলো, আবার বিয়োগ করলাম, 2বার হলো, 3বার, তাই তো? এইভাবে করেছো। কিন্তু এইভাবে করতে গেলে দেখো আমাদের সময়টা একটু বেশি লাগছে, তাই না? যদি আমরা একটু তাড়াতাড়িতে বা একটু কম সময়ে করতে চাই তাহলে ভালো হবে। তাহলে আজকে আমরা এই সমানভাবে ভাগ করার বিষয়টাই জানবো। কিন্তু কিভাবে জানবো? না, ভাগের মধ্য দিয়ে, তাই তো? আজকে আমরা কি জানবো? সমান করে রাখার চেষ্টা, সমান করে রাখার চেষ্টা করি। তাহলে কি বললাম? যে ভাগ করে জানবো। কিন্তু তার আগে আমাকে জানতে হবে যে ভাগ কিভাবে করব। দেখো, ভাগের একটা চিহ্ন আছে, গাণিতিক চিহ্ন আছে, সেই চিহ্নটা আমি তোমাদের দেখাচ্ছি। এইটি হলো ভাগের চিহ্ন। এরপরে আমরা ভাগ করব। কিভাবে করব? পনেরো জন ছাত্রছাত্রী আছো, আর কতগুলো বেঞ্চ আছে? 5টি বেঞ্চ। প্রতি বেঞ্চে সমান সংখ্যক করে ছেলে মেয়ে বসবে। তাহলে কিভাবে বসবে? দেখো, এখানে আমি লিখেছি 5, আর ভিতরে আছে কত? 15। তাহলে আমাকে কি করতে হবে? ভাগ করতে হবে। এখানে ভাগ করার জন্য আরেকটা জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে কি? নামতা। তোমরা তো সবাই 5-এর নামতা জানো। তাহলে 5-এর ঘর নামতাটা গোনো। 5 একে 5, 5 2-এ 10, 5 3-এ 15। তাহলে কি করব? 5 3-এ 15। দেখো, ভাগটা আমার হয়ে গেল কম সময়ের মধ্যে, তাই তো? তাহলে এরকম সেম আরেকটা যদি করি, ধরো তোমরা এখানে 15 জন ছাত্রছাত্রী আছো, যদি 15 জনের পরিবর্তে 20 জন ছাত্রছাত্রী আসতো তাহলে কি হতো? 20 জন ছাত্রছাত্রী, আর বেঞ্চের সংখ্যা তোমাদের কতগুলি আছে? 5টি আছে। তাহলে 20 জন ছাত্রছাত্রী যদি 5টি বেঞ্চে বসে তাহলে কতজন করে বসবে? তোমরা সবাই খাতা পেন বের করো এবং করার চেষ্টা করো, করার। কত উত্তর বেরিয়েছে? 4। খুব সুন্দর, ঠিক হয়েছে। তাহলে 5-এর ঘর নামতাটা আবার গুনবো। 5 একে 5, 5 2-এ 10, 5 3-এ 15, 5 4-এ 20, 5 4-এ 20। এই তো হয়ে গেল। তাহলে যদি 20 জন ছাত্রছাত্রী আসতো তাহলে 5টি বেঞ্চে আমরা 4 জন করে বসতাম, তাই তো? ঠিক আছে। নেক্সট দেখো। ধন্যবাদ সকলকে। তোমরা সকলে ভালো আছো তো? বাহ, আমিও খুব ভালো আছি। আচ্ছা, আজকে আমরা সকলে একদম সকাল বেলায় চান করে জামা কাপড় পরে স্কুলে এসেছি। তার আগে আমরা কি করেছি? খাবার খেয়েছি। তো খাবার খাওয়ার পরে আমাদের কি করতে হয়? প্রথমেই খাবার খেয়ে জল খেতে হয়। ঠিক জানো তো? আমাদের জল খেতে হয়।
এই জল নিয়ে না একটা বিরাট ব্যাপার আছে। এই জলের ব্যাপারটা আজকে আমাদের জানতে হবে, কি হয় জল দিয়ে। তো জল আমরা কোথার থেকে পাই জানো তো? হ্যাঁ, মাটির নিচের থেকে। আর কোথায় জল পাওয়া যায়? আর জল পাওয়া যায় পুকুর, ডোবা, সবই জল পাওয়া যায়। বাহ! তো জল পেলাম কোথার থেকে? জল পেলাম মাটির নিচের থেকে। কি জল পাই? খাবার জল। সেই জল আমরা কি বোতলে করে স্কুলে নিয়ে আসি বা কোথাও বয়ে নিয়ে যাই। তো এই বোতলে জল আছে, সেই জলটাতে যদি আমি দুটি মাটি মিশিয়ে দিই কারু বোতলের একটা জলেতে, তাহলে কি সেই জলটা আমাদের খাওয়া যাবে? খাওয়া যাবে না তো। কি হবে? জলটা নোংরা হয়ে যাবে। জলটাতে যদি আমি মাটি দিয়ে দিই, এই যে এখানটায় আমি মাটির টুকরো দিয়ে দিলাম, তাহলে সেই জলটা কেউ খেতে পারবে? পারবে না। তাহলে সেই জলটা নোংরা হয়ে গেল। সেই নোংরা জলটাকে আমাদের বলে জল দূষণ। আজকে আমরা জল দূষণের ব্যাপারে আলোচনা করব। জল দূষণ কিভাবে হয়, কি হয়, কেন হয়, সেই জল দূষণ আমরা আজকে জানবো। তো জল আমরা জানি মাটির নিচে থেকে এলো, সেই জল আমরা খেলুম এবং খাওয়ার পরে সেই জল আমাদের শরীরের খুব উপকার করে। এই জল দূষণ হয় কি করে? জলটা আমরা মাটি মিশিয়ে দিতেই জল দূষণ হয়ে গেল। ঠিক সেই রকম আগেকার দিনে তখন এত কল ছিল না। সেই কল না থাকাতে কি হতো? কোথাকার জল খেতাম আমরা জানো? আমাদের যারা দাদুরা থাকতো, আমরা পুকুরের জল খেতাম। পুকুর দেখেছি তো? হ্যাঁ, পুকুরে কি থাকে বলো তো? মাছ থাকে। এটা পুকুর। পুকুরের জল আগেকার দিনে খাওয়া হতো। কারণ কি? তখন কল থাকতো না এবং পুকুরের জল মানেই সেটা খোলা থাকতো। সেই জলটা স্বাভাবিকভাবেই তুলনামূলক একটু নোংরা হতো। তো এই জল এখন বর্তমান দিনে আমরা কোথার থেকে পাই? মাটির নিচের থেকে। এখানে জল থাকে মাটির নিচে, কিন্তু সেই জল আস্তে আস্তে দূষিত হচ্ছে। কি করে দূষিত হচ্ছে জানো? আমাদের কার্যকলাপে, আমরা বলতে মানুষের কার্যকলাপে বেশি দূষিত হচ্ছে। কারণ আমরা কি করছি? আমরা জমিতে কি দিই? জমিতে ভালো ফসল ফলানোর জন্য সার দিই। সারের সঙ্গে কীটনাশক দিই, আরো অনেক ক্ষতিকারক জিনিস দিই, যেগুলো আমাদের প্রকৃতির ক্ষতি করে। সেই ক্ষতিকারক জিনিসগুলো কি হয়? এখানে জমিতে আমি যদি দিই, সেগুলো যে পুকুরে, ডোবাতে, নদীতে, নালাতে মিশে এবং তাতে কি হয়? সেই জল আমাদের ক্ষতিকারক হয়ে গেছে, যার ফলে নানা রকম রোগ জ্বালা সব হচ্ছে। এই জল দূষণ, এই ব্যাপারটার একটা সংজ্ঞা আছে। কি সংজ্ঞা? না, কোনো ব্যবহারিক জিনিসে যদি বাইরের থেকে কোনো অবাঞ্ছিত পদার্থ মিশে তা ব্যবহারের অযোগ্য হয়ে ওঠে, তাকে জল দূষণ বা দূষণ বলবো। যদি জল দূষণের সংজ্ঞা বলি, ব্যবহারিক জলে যদি বাইরের অবাঞ্ছিত জিনিস এসে মিশে তা অব্যবহারের যোগ্য হয়ে ওঠে, তাহলে তাকে জল দূষণ বলবো। ঠিক আছে? এটা মনে থাকবে। বাহ! তাহলে জল দূষণ হলো কি থেকে হলো? পুকুরে জল দূষণ হলো কোথার থেকে? কৃষির ক্ষেত্রে থেকে। আরো জল দূষণ কোথার থেকে হয় বলো তো? হ্যাঁ, ঠিক বলেছো, প্লাস্টিক জাতীয় দ্রব্য জলে ফেললে সেটার থেকেও দূষণ হয়। আরো অনেক আছে। আচ্ছা, কে বলতে পারবে বলো তো, আমাদের পৃথিবীতে কত ভাগ জল আর কত ভাগ স্থল? হ্যাঁ, ঠিক বলেছো, জল হলো কত ভাগ? 3 ভাগ। 3 ভাগ জল আর স্থল 1 ভাগ। 3 ভাগ জল মানে বুঝতে পারছো? গোটা পৃথিবীর 4 ভাগের 3 ভাগ জল, মানে পুরো পৃথিবীটার মধ্যে জলের ভাগটাই বেশি। 1, 2, 3 ভাগ জল হয়ে গেল। স্টপ করো। তুমি আজকে ভিডিওটা একবার দেখবে, ঠিক আছে? কতটা অসংগঠিত তুমি নিজে বুঝতে পারবে। তুমি একটা টপিক যেটা ধরেছো, খুব সুন্দর টপিক এবং এটা পড়ানোর মতো টপিক, গুছিয়ে পড়াবে। যে তুমি গুছিয়ে পড়ো, আমি একটা উদাহরণ দিচ্ছি যেমন তুমি বুঝো। জল আমরা কোথায় কোথায় পাই? মাটির নিচে, পুকুর, নদী, সমুদ্র। সব থেকে বেশি জল কোথায় আছে? সমুদ্রে আছে।
এই যে পুকুরের জল, নদীর জল, সমুদ্রের জল, এমনকি মাটির নিচে, সেখানেও পর্যন্ত দূষণ পৌঁছে গেছে। এবং এই দূষণটা মূল যে কারণ, সেগুলো কিন্তু আমরাই জলটাকে দূষিত করছি। সেই কারণে আমাদের কাছে আজকে পানীয় জলের সংকট দেখা দিচ্ছে, বা আমরা যে জল পান করছি তার থেকে কিন্তু আমাদের অনেক রোগ হচ্ছে। তাহলে এই যে জল আমরা যে যে জায়গায় দেখতে পাচ্ছি, সেগুলো কিভাবে দূষিত হচ্ছে আমি তোমাদের আজকে দেখাবো। প্রথমে আমরা পুকুরের জল কিভাবে দূষিত হচ্ছে দেখা। এরপরে দেখো নদীর জল কিভাবে দূষিত হচ্ছে। বেশ, এবার দেখো সমুদ্রের জল কিভাবে দূষিত হচ্ছে। তাহলে পুকুরের জলটা বলে দিলে আর কি, মানে এইভাবে দূষিত হচ্ছে, নদীর জল এইভাবে দূষিত, সমুদ্রের জল এইভাবে দূষিত হচ্ছে। মাটির নিচে কিভাবে দূষণ হচ্ছে, মানে জলটা যে যাচ্ছে সেই জলে কোথায় কি থাকছে, জল দূষণ বলতে কি বোঝাচ্ছে। এবার তুমি বলবে জলের ওই দূষণের ফলে কি কি সমস্যার সৃষ্টি হচ্ছে। তুমি সূচনাটা যা করলে বোতলের জল দিয়ে, এই দিক দিয়ে এইভাবে ঠিক না, তোমাকে ভাগ করতে হবে যে ছেলে মেয়েদেরকে আমি জল দূষণ পড়াবো, তাহলে ওদিকে প্রথমে জলের উৎসগুলো কি কি জানি বা বলি, আর আমার যেটা আগে পড়ানো কোন কোন সেক্টর গুলোকে আমি দেখাবো যে এগুলো এইভাবে দূষিত হচ্ছে। তাহলে উৎসগুলো কি দেখো, জলের উৎস হচ্ছে পুকুর, খাল, বিল ইত্যাদি। এদিকে দেখো নদী, এদিকে হচ্ছে সমুদ্র। তাহলে পুকুরের জল কিভাবে দূষিত হলো বললে, নদীর জল কিভাবে হলো না, এই যে পয় প্রণালী থেকে বা নর্দমার জল গিয়ে নদীতে মিশছে। আবার সমুদ্রের জল কিভাবে দূষিত হচ্ছে সেটা তুমি সুন্দর করে দেখো পড়াতে পারবে। এটা একটা কেমন রেজাল্ট টাইপের হয়ে গেল, মানে হিজিবিজি, মানে আমি বলতে চাই সুসংগঠিত ভাবে পড়াও, ছেলে মেয়েদের কাছে কনসেপ্ট ক্লিয়ার করো। তুমি ঠিক রাস্তাটাই ধরেছিল, কিন্তু তুমি এদিক ওদিক করে দিলে। জাস্ট দেখো তুমি পুকুরে গেছো, কিন্তু তুমি বাকিগুলো বলতে পারতে, বা কেউ একবার বলে দিতে পারতে যে জলের উৎস কি কি, লিখো জলের উৎস লিখলে বোর্ডে, পুকুর, নদী, সমুদ্র। এই যে জায়গাগুলো আমি বললাম, পুকুর, নদী, সমুদ্র, এগুলো আজকে সংকটে। এই জলগুলো দূষিত হচ্ছে। কিভাবে দূষিত হচ্ছে সেই দূষণটা আমি তোমাদের আজকে দেখাবো। পুকুরের জল কিভাবে দূষিত হচ্ছে, কৃষিকার্যে ব্যবহার করছি আমরা কীটনাশক দ্রব্য, রোগ পোকামাকড় মারার জন্য, উৎপাদন বাড়ানোর জন্য আমরা রাসায়নিক সার ব্যবহার করছি, সেগুলোই জলে ধুয়ে সেই ধোয়া জলটা পুকুরে গিয়ে ঢুকছে। তাই দেখো আজকের দিনে কেউ গ্রামাঞ্চলে কেউ পুকুরের জল ব্যবহার করতে চাইছে না, দূষণের মাত্রা বেড়ে গেছে। এবার দেখো নদীর জল কিভাবে দূষিত হচ্ছে। এই যে কল কারখানা, এই যে বর্জ্য, সেগুলো সব নর্দমাগুলো যে কোথায় মিশেছে, নদীতে। তাহলে এই পুরো শহরের যে বর্জ্য পদার্থ বা নর্দমার যে জল, সেটা গিয়ে নদীতে মিশছে, নদীর জল দূষিত হচ্ছে। সমুদ্রের জল কিভাবে দূষিত হচ্ছে, সমস্ত জায়গা থেকে এই যে নদীগুলো গিয়ে মিশেছে সমুদ্রে, তাহলে সেই দূষিত জলটাই গিয়ে পড়ছে সমুদ্রে। এবার এই দূষণ, এই যে আমরা যে থার্মোকল ব্যবহার করি, প্লাস্টিক ব্যবহার করছি, এই সমস্ত জিনিসগুলো গিয়ে পড়ছে সমুদ্রে। তাহলে সমুদ্রের জল দূষিত হচ্ছে, বলা যেত। ঠিক আছে, সংগঠিত করো, ভাবো, এইটা নিয়ে ভাবো যে আমি কিভাবে এটা পড়াবো, কিভাবে বেটার আমি পড়াতে পারি। এই জল দূষণ কিন্তু আমার কলেজেও আছে, পরিবেশবিদ্যা পড়াতে আমি পড়াই। জল সব জায়গাতেই আছে, সব দূষণ সব জায়গাতেই পড়ায়, 9, 10 মনে হয় খুব সম্ভব ইত্যাদি ইত্যাদি জায়গা আছে। তো যাই হোক, এটাকে আর সুসংগঠিত ভাবে পড়ানো যায়। প্রথম দেখো তুমি চতুর্থ লিখেছো, চতুর্থ ওটা চয়ে একে করেছো না তয়ে একে করেছো। প্রথমে এটা আমি পরে পড়াতে যাচ্ছি। ব্যাপার কথাটা তুমি আর একদিন উচ্চারণ করে নিয়ে, তুমি প্রত্যেক দিন একটা ব্যাপার আছে, ব্যাপার আজকে পড়াতে 4 বার ব্যাপার কথাটা বলেছো তুমি টোটাল। এই 4 মিনিট পড়াতে 4 বার ব্যাপার কথাটা বলেছো। বাদ দাও, খেলুম, সাধুজলিতে একটা মিশ্রণ করছো। মাটি আর জল যে লিখেছো, মাটি বোতলটা যেটা আঁকছো, ছবিটা ভালো করে আঁকো, ওটুকু একটু ভালো করে গুরুত্ব দিই। জল শুধু মানুষ সৃষ্টির কারণেই হয়, জল দূষণ আর প্রকৃতির কারণে সৃষ্টি হয়নি। তো তুমি একবার তো তুলে ধরলেনি ছেলেদের কাছে।
যেটা তোমার পুকুর ছবি আঁকা দরকার ছিল না। জল দূষণটাকে দুটো ভাগ করে প্রাকৃতিক কারণে দূষণ, মনুষ্যসৃষ্ট কারণে দূষণ। ওই পয়েন্ট মনুষ্যসৃষ্ট কারণে দূষণটাকে 4-5টা পয়েন্টে ভেঙে দাও, প্রাকৃতিক কারণে 3-4টা পয়েন্টে ভেঙে দাও, ওদের কাছ থেকে অ্যান্সার আসবে। এইটা আসল তোমার বোর্ডে করতে হতো চার্ট বা মডেল হিসেবে। তুমি চার্ট, তুমি ওটি করোনি, তুমি পুকুরের ছবিটি বৃথা এঁকেছো, বোতলের ছবিটি তুমি বৃথা এঁকেছো। ওইটি আসল। জল দূষণ করছি মানে জল দূষণ কাকে বলে, জল কোথা থেকে শুধু হচ্ছে, জল দূষণটি বোর্ডে করে প্রাকৃতিক কারণ, কৃত্রিম বা মনুষ্যসৃষ্ট কারণের কারণ পরপর লিখে দিয়ে বইও কিন্তু দেখবে চার্ট করেই দেওয়া আছে। তুমি আছে এখানে, তুমি কি আমি চার্ট আর কি করতে পারি জল দূষণ থেকে যদি বলে চাটই হবে। কি করবো? চাটে যেমন ওই পুকুর, ওই কলকারখানা নদীর পাশে, আর পুকুরের পাশে জমি বা কীটনাশকের ইয়ে, আর সমুদ্রে জাহাজের ওই তেল। কিছুই করা দরকার নেই। পুকুরের একটা সমুদ্র, এক নদী বয়ে যাচ্ছে, নদীর পাশে চাষের জমি আছে, কলকারখানা আছে, বিভিন্ন আরো দ্রব্যগুলো পরপর ছবিগুলো এঁকে দিয়েছে। দেখবে ভূগোলের বইটা ক্লাস 8-এ করে দিয়ে আছে, কিচ্ছু করতে হবে না। ওই ছবিটা বইয়ে দেখবে ক্লাস 8-এ আছে, এইটা জল দূষণ সম্পর্কটা আছে, দূষণ যে দেখবে